টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় নদ নদীর পানি বাড়ছে। কোথাও বিপদসীমার কাছাকাছি, কোথাও এরই মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে নতুন করে উদ্বেগ বাড়ছে বন্যার শঙ্কার। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে ফরহাদ হোসেন এবং লালমনিরহাট থেকে সাব্বির আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শুরুতেই যেতে যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে আছেন সহকর্মী ফরহাদ। ফরহাদ, জেলার নদ নদীর পানির বর্তমান কি অবস্থা এবং বন্যার কোনো শঙ্কা আছে কিনা জানাবেন। আলিফ, আপনি যেমনটা বলছিলেন, আসলে মৌলভীবাজারে ইতিমধ্যে কিন্তু একটি বড় ধরনের নদী ভাঙ্গনের কারণে বন্যার সৃষ্টি হয়েছিল এবং এই যে নিম্নাঞ্চল, এই নিম্নাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছিল। ইতিমধ্যেই বিপদসীমার অনেক নিচ দিয়েই কিন্তু মৌলভীবাজারের যে কয়টি নদী রয়েছে সবগুলো নদীর পানি বিপদসীমার নিচে নেমে গিয়েছে। এখনো যে পরিস্থিতি হচ্ছে সেটি হচ্ছে যে নিম্নাঞ্চলে অর্থাৎ হাওড়াঞ্চলে যে পানি, এখানকার পানিগুলো হাওড়াঞ্চলের দিকে গিয়েছে এবং সেখানে যে ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নগুলোর লোকজন কিন্তু এখন অনেকটা পানিবন্দী জীবনযাপন করছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমি যদি আপনাকে আরো জানাই যে এই যে আমার পিছনে যে বাঁধটি দেখতে পাচ্ছেন, এই বাঁধটি কিন্তু কিছুদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার রাতে এটি ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার পর এখনো পর্যন্ত এটি মেরামত বা এটি বন্ধ করার মতো কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে যে কোনো মুহূর্তে যদি আবার ভারতের শহরে যদি বৃষ্টিপাত হয়, অর্থাৎ সেখানকার বৃষ্টিপাতের কারণে যে পানি, সেই পানি যদি মনু নদীর দিয়ে এখান পর্যন্ত চলে আসে, তাহলে কিন্তু খুব দ্রুত সহজেই পানি শহরে অর্থাৎ রাজনগর এবং মৌলভীবাজার সদর উপজেলা, কুলাউড়া উপজেলা এগুলোকে প্লাবিত করতে পারে। ফলে এখানকার মানুষরা কিন্তু এখনো আতঙ্কে আছেন। আমরা এখানে আসতে আসতে দেখেছি বিভিন্ন বাড়িঘরের লোকজন যারা তাদের আসবাবপত্রগুলো তারা বের করছেন এবং তারা সেগুলো শুকানোর চেষ্টা করছেন। যে ফসলগুলো রয়েছে সে ফসলগুলো কিন্তু তারা ইতিমধ্যে শুকানোর চেষ্টা করছেন। অনেক ধান তারা ভিজে গিয়েছে বৃষ্টিপাতের কারণে এবং বন্যার কারণে। এখানকার যে পরিস্থিতি আমি যদি একটু আপনাকে দেখাই, যে আমার পিছনে যে বাড়িঘরগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা পানির নিচে তলিয়ে গিয়েছিল। তলিয়ে যাওয়ার পর সেগুলোতে যারা লোকজন ছিলেন তারা কিন্তু অনেকে কিন্তু বাঁধের উপরে আশ্রয় নিয়েছিলেন এবং এখন পর্যন্ত তারা অনেকেই আশ্রয় নিয়েছেন, সেখানেই রয়েছেন। এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ। আলিফ। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম মৌলভীবাজারের খবর। এ পর্যায়ে যেতে চাই লালমনিরহাটে, সেখানে আছেন সাব্বির। সাব্বির, তিস্তার পানি এবং নদী ভাঙনের সবশেষ পরিস্থিতি কি? আলিফ, গতকাল থেকেই কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গতকাল তিস্তার পানি বিপদসীমার বিকেল থেকে বিপদসীমার 3 সেন্টিমিটার অতিক্রম করে এবং আজ তিস্তার পানি সকাল 6টার তথ্য রয়েছে, সেই সকাল 6টার তথ্য মধ্যে তিস্তার পানি 52.22 সেন্টিমিটার, যা বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল থেকে কিন্তু গতকাল বিকেলের পর তিস্তার পানি 52.25-26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, যা বিপদসীমার 10 সেন্টিমিটার। আসলে এত দীর্ঘ সময়, এবারই প্রথম এত দীর্ঘ সময় বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীর্ঘ প্রায় 12 ঘন্টারও অধিক সময় কিন্তু তিস্তার পানি এই বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করলো। এর ফলে তিস্তার পানি যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি, সানিয়াজান, সিন্ধুন্না, পাটিকাপাড়া এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, ভোটমারি, কাকিনা এবং লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোচা এবং লালমনিরহাট শহরের কালমাটি সহ বেশ কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, ইতিমধ্যে কিন্তু তিস্তার পানি একেবারেই নদী থেকে একটা লোকালয়ে প্রবেশ করেছে এবং যে এই লোকালয়ে যে ধানের বীজ মানুষ রোপণ করেছিল, পাট রোপণ করেছিল, বাদাম চাষ করেছিল, এই ফসলগুলোর কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা জানিয়ে রেখেছে এ নিয়ে প্রায় 5ম দফা তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করলো। এর কারণে কিন্তু দফায় দফায় কৃষকদের কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনাকে এর মাঝে একটু স্বস্তির খবর দিই, সেটি হচ্ছে গতকাল থেকে কিন্তু এই লালমনিরহাটের আশপাশের যে জেলা কয়েকটি আছে সেই জেলায় কিন্তু বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু তিস্তার পানি কিন্তু কিছুটা কমেছে।
এই হচ্ছে লালমনিরহাটের তিস্তার পানি বৃদ্ধির সর্বশেষ। আলিফ। ধন্যবাদ। এ পর্যায়ে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন সহকর্মী আব্দুল আল মাহমুদ। মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ার যেসব এলাকা প্লাবিত হয়েছে সেখানকার সবশেষ পরিস্থিতি কি? ধন্যবাদ আলিফ। আমি এই মুহূর্তে আছি আখাউড়ার যে স্থলবন্দরটি রয়েছে সেই এলাকাটিতে। গতকাল কয়েকদিনের টানা বর্ষণের ফলে গতকাল কিন্তু আখাউড়ার এই স্থলবন্দর এলাকার আশপাশের নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছিল, কিন্তু গতকাল বিকেল থেকে বৃষ্টিপাত না হওয়ায় সেই পানিটি কিন্তু এখন অনেকটাই সরে যাচ্ছে। তবে এই আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে যেই ঢলের পানি নেমে আসে, এই পানিটি কিন্তু আখাউড়া স্থলবন্দর দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কিছু নিম্নাঞ্চলে চলে যাচ্ছে এবং সেখানকার নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হচ্ছিল। তবে আমরা যেটি শুনতে পেরেছি ইতিমধ্যে ভারী বর্ষণ আর না হওয়ার কারণে এই কসবার পানিটাও এখন খুব একটা নেই, অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। তবে এই ধরনের অব্যাহত বর্ষণ যদি বিগত কয়েকদিন যেভাবে ছিল এইভাবে যদি চলতে থাকে, তো আশঙ্কা করা যায় যে এই আখাউড়ার ইমিগ্রেশন এবং অন্যান্য নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল কিন্তু আমরা লক্ষ্য করেছি আখাউড়া ইমিগ্রেশনের আশপাশে যে ছোট ছোট দোকান এবং সিএনএফ এজেন্টদের যা অফিসগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছিল। তবে বন্দরের যাত্রী পারাপার এবং মালামাল পরিবহনে কিন্তু কোনো ধরনের প্রভাব আমরা লক্ষ্য করিনি। এখন পর্যন্ত সবকিছুই স্বাভাবিক আছে। এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে মাহমুদ।